আগেই বলছিলাম যে বেশি লাড়াচাড়া ভালো না। তো আমার অনেকেই গালাগালি করেন যে ভাই আপনি এখন কেন এরকম কথা বলেন। দেখেন, আমি যেটা বলি সেটা হচ্ছে বাস্তবিক কথা বলি। আমরা যারা দেশের শান্তি চাই, আমরা যারা চাই যে বাংলাদেশটা ভালো থাকুক, মানুষে মানুষে হানাহানি না হোক, আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলা না বললেই না। গেল কয়েকদিন আগে সুইজারল্যান্ডের জেনেভায় আপনার এই সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। কেউ কেউ বলছেন তার গায়েও ধাক্কা দেওয়া হয়েছে। এরপরই গতকালকে বা আজকে সারাদিন যাবৎ জিরো পয়েন্টকে কেন্দ্র করে শেখ হাসিনার যে ফোন আলাপ ভাইরাল হয়েছে, কেউ কেউ বলছেন এটা সুপার এডিটেড, কেউ কেউ বলছেন যে না, এটা পরিকল্পিতভাবে তিনি বাঘ রাখালের যে খেলা সেই খেলা খেলতে চাচ্ছেন। তো যাই হোক, তো আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না, কিন্তু দিন শেষে হঠাৎ করে যে নিউজটা আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটা আমার মনে হয়েছে যে এই অতিরঞ্জিত অ্যাক্টিভিটিজের কারণেই হুট করে, কারণ আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না, দুই একজন হকাররা আওয়ামী লীগ মনে করে পাবলিক মাইটেড দিচ্ছে, একজন মহিলারও সম্ভবত আটকের চেষ্টা করছে, হাতে গোনা 4-5 জন মানুষ, এর বাইরে কেউ ছিল না। কিন্তু দিন শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা বিশেষ বার্তা তৈরি হয়ে এসেছে। ইভেন শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের যারা বড় বড় এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদের সবার জন্যই দুঃসংবাদ। আর এমন দিনে এই ঘটনাটা ঘটলো যখন জিরো পয়েন্টে আওয়ামী লীগ অনেক কিছু করার কথা ছিল, উল্টা তাদের জন্যই নতুন সিদ্ধান্ত সামনে আসছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এইসব করে লাভ নাই, কারণ তারেক রহমান রেও গত 16 বছর শেখ হাসিনা হিউজ ট্রাই করছেন তাকে বাংলাদেশে আনার, কিন্তু কিছুই করতে পারেননি। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনারও কিছু হবে না। এখন হোক না হোক, নোটিশটা কি আপনার আজকে আসিফ নজরুল ইসলাম বলছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা আরো বিভিন্ন ব্যক্তি যারা অপরাধী বিদেশে পলাতক আছেন, তাদেরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে। আসিফ নজরুল আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হ্যাগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। এই জায়গাটা একটু কারেকশন করি যে ডক্টর ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এই শব্দটা কিন্তু সঠিক না, মামলা হয়নি, সেটা হচ্ছে মামলার জন্য আবেদন করা হয়েছে। সেখানে ধৈর্যই মামলা করা যায় না। সেই আন্তর্জাতিক আদালত যারা আছেন তারা বিষয়টাকে প্রসিডিং করেন, রিভিউ করেন, তারপরে এটা একটা লম্বা সময় যায়, দেন এটা হয়তো একটা মামলা হিসেবে নথিভুক্ত হয়। বাট আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে আবেদন করেছে। তিনি বলছেন আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়ে তিনি বলছেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কোনো মামলা নয়, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন জানানো যে এটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারে। এটা এতই অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠতাহীন একটি মামলা যে কোনোভাবেই এই রিট হওয়ার কোনো কারণ নেই। এই ফেসিস্ট চক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষার নামে মিথ্যা প্রচারণার হিসাবে আপনার এটা চালাচ্ছে। তো বলা হচ্ছে যে আপনার গত 14 অক্টোবর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে, সেখানে মোটামুটি সব টিম রেডি। আর এই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি সহ যারা আছেন তাদের বিরুদ্ধে আপনার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদেরকে ধরে আনার জন্য। তো হয়তোবা শেখ হাসিনাকে ধরে আনতে পারবে না, কিন্তু বাকি অনেক নেতাকর্মী তাদেরকে হয়তো সরকার নিয়ে আসতে পারবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পৃথিবীর অনেক রাষ্ট্রের ভালো সম্পর্ক। তো আজকে সারাদিন যারা দৌড়াদৌড়ি করছেন মাঠে ঘাটে হাটে, আবার কখন ডাক আসে প্রস্তুত হয়তো আপনারা থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রস্তুত হইয়া কেউ কেউ গেছিল আবার। তো আজকে সারাদিন কি যে ঘটলো, আমি সকালবেলায় বলছিলাম যে এরকম কিছুই হবে। কেউ একজন বলেছিলেন যে অপমানটা হচ্ছে পলিথিনের মতো নাকি, যে মাটির নিচে যদি 10-15-20 বছর চাপা পড়ে থাকে তো সেটা পচে না, যখনই সুযোগ হয় সেই অপমানের প্রতিশোধটা মানুষ ঠিকই নিয়ে নেয়। আর যে ব্যক্তিটার চরিত্র বা তার ব্লাডের মধ্যেই আসলে সবসময় কিলবিল কিলবিল করে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আর দিন শেষে অনেক চেষ্টার পর অনেক কৌশলের পর যখন আর ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারল না, বিদায় নেবার আগে একটা শেষ ছোবল মারার প্ল্যান দেখছি। দর্শক, কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা থেকে বিদায়ী যেই রাস্তায় আছে বাইডেনের কিছু অ্যাক্টিভিটিস,
গতকালকে আপনাদেরকে আমি একটা নিউজ দিয়েছিলাম, আজকে তার চেয়েও একটা খারাপ নিউজ দিচ্ছি। কোথাও না কোথাও তার একটা মিশন ছিল যে যেভাবেই হোক আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি সর্বশেষ দিনটা পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত চেষ্টা করব বীরদেরকে দুর্বল করতে। গতকালকে আমরা দেখলাম যে কাতার থেকে বীরদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটা নির্দেশনা গিয়েছে আর কাতার সেটা পালন করছে। এবার গতকালকে গভীর রাতে আমাদের বীররা সম্ভবত একটু হালকা রিল্যাক্স মোডে চলে গেছে কিনা আমি জানি না, গভীর রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। কোথায় চালিয়েছে? সমুদ্রের কিং হিসাবে খ্যাত ইয়েমেনে। আপনার রাজধানীর সানায় আমাদের এই বীরদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখনো পায়নি। আমি যখন নিউজটা করছি তখনও এই অভিযান চলছে। আল জাজিরা বলছে যে বীরদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা টিভি বলছে রাজধানী সানার কিছু এলাকায়, উত্তরাঞ্চলীয় আমরান সহ আরও এলাকায় আপনার এই রাতভর বিমান অভিযান চালিয়েছে আপনার এই দুই মিত্র শক্তি। প্রত্যক্ষদর্শীরা বলছে যে গভীর রাতে সানা মানে রাজধানীর বিভিন্ন অংশে বিস্ফোরণের পাশাপাশি যুদ্ধ বিমানের তীব্র শব্দ তারা শুনতে পেয়েছেন। হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে এই অভিযানে উন্নত অস্ত্র গুদাম টার্গেট করে তারা অভিযান চালিয়েছে। কেন? মানে ইয়েমেনের কাছে মেশিনারিজ আছে উন্নত, তো মানে তোমাদের সমস্যা কি? তোমাদের আমেরিকাতে তারা অভিযান চালাইছে নাকি তোমাদের ওইদিকে এরা কোনো চিন্তা ভাবনা করছে? যুদ্ধ চলতেছে ইসলির সাথে, ইসলিরে তোমরা নিয়ে সমৃদ্ধ করবা, আর আমাদের কাছে যদি আসে ইরান থেকে, তো তোমাদের সমস্যাটা কোথায়? এইটাই আসলে মেইন সমস্যা। আরো মজার বিষয় হচ্ছে পেন্টাগনের ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে লোহিত সাগর এবং এইডেন উপসাগর জুড়ে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী সামরিক এবং বেসামরিক জাহাজগুলোকে বীররা লক্ষ্যবস্তুতে পরিণত করে। তো কোন জাহাজগুলোকে? যেগুলা সামরিক মেশিনারিজ নিয়ে ইসলিতে যাচ্ছে, বাণিজ্যিক জিনিস নিয়ে ইসলিতে যাচ্ছে, এর বাহিরে তো তারা অন্য কোথাও হাত দেয় না। এখনো যে মোরলগিরি করতে হবে, সারা পৃথিবী বলতেছে যে দেখো বাইডেন, আমরা তো জাহাজ টাহাজ চালাইতে পারি না, তোমার বস মাইনার লাভ কি, তুমি তো আসলে এদেরকে থামাইতে পারো না। বেসিক্যালি বিষয়টা এটাই। আর আরও একটা বিষয় হচ্ছে এই প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে যখন সে ভাইস প্রেসিডেন্ট ছিল তখনও কিন্তু ইভেন তার রাজনৈতিক জীবনের শুরুয়াতেও অনেক ধরনের ঘটনা, ইরাক মানে আপনার আফগানিস্তান, এইসব অঞ্চলে অনেক বড় বড় যুদ্ধের পেছনে তার স্বাক্ষর ছিল। গত বছর না সরি, যখন তিনি ক্ষমতায় আসছিলেন আমি একটা ভিডিও করছিলাম, আজকে সেই জিনিসই আমরা দেখতে পাচ্ছি। সে নিজেকে একজন জায়নিস্ট হিসেবেও দাবি করত। তার রক্তকণিকার মধ্যে বীরদের বিরুদ্ধে একটা অবস্থান আছে। আর ক্ষমতার শেষ কয়েকটা দিন চেষ্টা করবি বেটা বুড়া মানুষ যে না একটু মানুষের কাছে সিম্পেথি নিয়ে যায়, কিন্তু দেখেন শেষ খেলা কিন্তু খেলে যাচ্ছে। যদিও ট্রাম্প আসার পর এগুলো আশা করি পরিবর্তন হবে, বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় বাকি বীরদের একটু সচেতন থাকা জরুরি।